আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বড়মা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রুটিন অনুযায়ী তোমাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হচ্ছি। এই বিষয়গুলো তোমরা মনোযোগ সহকারে বুঝতে চেষ্টা করবা এবং কোনো কিছু যদি বুঝতে না পারো তাহলে ভিডিও শেষে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আশা করি সবাই বাড়িতেই আছো, সুস্থ আছো। এই করোনা প্রাদুর্ভাবে আশা করি সবাই বাড়িতেই থাকবা এবং সুস্থ থাকবা। এই কামনায় আজকের লেকচারটি শুরু করছি। প্রথমে আমি আমার পরিচয়টি দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ আবুল মনসুর, প্রভাষক, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, বড়মা ডিগ্রি কলেজ, বড়মা চন্দনের চট্টগ্রাম। এবং এখানে আমার মোবাইল নাম্বার ও ইমেল আইডি দেওয়া আছে। প্রয়োজন অনুযায়ী তোমরা কন্ট্যাক্ট করে ফিন্যান্স বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে তোমরা কন্ট্যাক্ট করে এটা সলভ করে নেওয়ার চেষ্টা করবা। আজকের ভিন্ন একটা বিষয় নিয়ে আমরা উপস্থাপন করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র, অধ্যায় হলো ষষ্ঠ অধ্যায়। অধ্যায়ের নাম চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিজরি নোট। খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ চেকটা গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে দ্বাদশ শ্রেণীরা যারা আছো তোমরা একটু ভালো করে এই চ্যাপ্টারটা দেখবা, কারণ প্রতি বছর ফাইনাল পরীক্ষায় এই অধ্যায় থেকে একটি না একটি সৃজনশীল প্রশ্ন কিন্তু চলে আসে। এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরাও খুব ভালো করে বিষয়গুলো বোঝার চেষ্টা করবা। তোমাদের বার্ষিক পরীক্ষায় এই অধ্যায়টি কিন্তু অন্তর্ভুক্ত আছে। সেজন্য চেক সম্পর্কে এবং বিল অফ এক্সচেঞ্জ সম্পর্কে, প্রমিজরি নোট সম্পর্কে আজকে আমরা চেষ্টা করব মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার জন্য। যদি শেষ করতে না পারি হয়তো আমরা দ্বিতীয় একটি পর্ব বানিয়ে ভিডিও বানিয়ে তোমাদের আমি ভিডিওটা উপস্থাপন করব। কারণ চেক এবং বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিজরি নোট অধ্যায়টি অনেক লেন্থি, কারণ এখানে বিভিন্ন ধরনের চেক নিয়ে বৈশিষ্ট্য এবং গুরুত্ব, সুবিধা অসুবিধা এবং প্রমিজরি নোটের মধ্যে বিনিময় বিল, তারপরে এখানে হস্তান্তরযোগ্য দলিল, অনেকগুলা, কারণ অধ্যায়টি এক কথায় বলতে গেলে অধ্যায়টি অনেক লেন্থি। সেজন্য আমরা চেষ্টা করব আজকের আলোচনায় মোটামুটি গুরুত্বপূর্ণ জিনিসগুলো তুলে ধরার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, কি দেখতে পাচ্ছ এখানে? বলা বাকি রাখবেন। আর এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা চেক দেখতে পাচ্ছি, ব্র্যাক ব্যাংকের একটা চেক। এখানে একটা খালি, কোনো কিছু নাই, টাকার উল্লেখও নাই, তারিখও নাই। এখানে একটা চেক দেখতে পাচ্ছি। তারপর এখানে ব্যাংক এশিয়া একটা চেক দেখতে পাচ্ছি। এখানে দুইটা দাগ দেখতে পাচ্ছি, এই চেকের মধ্যেও দাগ দেখতে পাচ্ছি। আবার এখানে এদিকে দেখলে আমরা একটা ডাচ বাংলা ব্যাংকের একটা চেক দেখতে পাচ্ছি, এখানের মধ্যে ক্যাশ লেখা আছে। তো টোটাল ব্যাপারটা হলো, এখানে এই অধ্যায়ের মধ্যে আমাদেরকে জানতে হবে বিভিন্ন ধরনের চেক সম্পর্কে, কারণ চেকটা আমাদের জাতীয় জীবনে, ব্যক্তি জীবনে ওতপ্রোতভাবে জড়িত। কারণ আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু চেক নিয়ে অনেক লেনদেন করতে হয়। বিশেষ করে আমাদের ব্যাংকের সাথে যখন লেনদেন করতে হয় তখন কিন্তু চেকটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা চেষ্টা করব এখানের মধ্যে ফাঁকা চেক কোনটি, বাহক চেক কোনটি, এবং এখানে
হারানো চেক কোনটি, ভ্রমণকারী চেক কোনটি, এই বিষয়গুলো কিন্তু আমরা ডিটেলস এবং গুরুত্ব সহকারে আমরা এখানে বিশ্লেষণ করার চেষ্টা করব। তো দেখি আজকের পাঠটি শেষ করে তোমরা যা জানতে পারবা, চেকের ধারণা ব্যাখ্যা করতে পারবে, চেকের প্রকারভেদ চিহ্নিত করতে পারবে, চেকের পক্ষসমূহ ব্যাখ্যা করতে পারবে, চেকের নিরাপত্তা বিধানের উপায় বিশ্লেষণ করতে পারবে। আমরা পাঠ শেষে অবশ্যই আমরা দেখব এই সব আলোচনাগুলো কিন্তু আমরা বুঝতে পারছি কিনা, এবং খুব মনোযোগ দিয়েই আমাদের লেকচারটি কিন্তু ফলো করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। আমরা প্রথমে দেখে নিই চেকটা কি জিনিস। যেমন এখানে আমানতকারী কর্তৃক ব্যাংক থেকে অর্থ উত্তোলনের লিখিত শর্তহীন নির্দেশনামাকে চেক বলে। অর্থাৎ চেক আধুনিক ব্যাংকিংয়ের সহায়ক এক জনপ্রিয় মাধ্যম। আবার খেয়াল করো, এখানে দেখতেছি আমানতকারী কর্তৃক। আমরা জানি আমানতকারী কারা, যারা ব্যাংকে নিজের টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলে, হিসাব খুলে যখন গ্রাহক হয়ে যায় তখন তাদেরকে আমানতকারী বলা হয়। তো আমানতকারীরা ব্যাংক থেকে উত্তোলনের জন্য শর্তহীন নির্দেশনামা ব্যবহার করে তাদের জমানো টাকা তুলে নিতে পারে, যেটাকে আমরা চেক হিসেবে গণ্য করতে পারি। এবং চেকটি তোমরা জানবা এই আধুনিক ব্যাংকিং জগতের মধ্যে একটা বিপ্লব সৃষ্টি করেছে, এবং এটার ব্যবহার আমরা নিজেরাই দেখতে পাচ্ছি আমাদের জীবনে। এবার আমরা দেখে নিব চেকের বিভিন্ন বৈশিষ্ট্যসমূহ। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, 1 নাম্বারটা হচ্ছে লিখিত আদেশ। লিখিত আদেশটা কি? লিখিত আদেশটা হচ্ছে চেক যদি ব্যাংকের প্রতি মক্কেল বা গ্রাহকের মাধ্যমে উপস্থাপিত হয় তখন এটা অবশ্যই লিখিত হতে হবে। মৌখিকভাবে এই ধরনের আদেশ জারি করা যায় না। অর্থাৎ মৌখিক কোনো আদেশ চেকের যোগ্যতা অর্জন করতে পারে না। লিখিত আদেশটা এটাই, অর্থাৎ চেকটি অবশ্যই লিখিত হতে হবে, মৌখিক কোনো চেক হতে পারে না। 2 নম্বরটা শর্তহীন আদেশ। চেকের মাধ্যমে ব্যাংকের উপর জারিকৃত আদেশ সম্পূর্ণভাবে শর্তহীন। আইন অনুযায়ী সঠিকভাবে চেক প্রস্তুত করা হলে ব্যাংক এই আদেশ পালনে বাধ্য থাকে। অর্থাৎ চেক হলো অর্থ প্রদানের একটি শর্তহীন নির্দেশনামা। এখানে কোনো শর্ত থাকবে না, শর্ত ছাড়াই টাকা উত্তোলনের সুযোগ পাবে গ্রাহকরা চেকের মাধ্যমে। এরপর আসি আমরা পক্ষ। চেকের বিভিন্ন ধরনের পক্ষ আছে, তবে মূলত আমরা 3টা পক্ষ আমরা বলতে পারি। একটা হচ্ছে আদেষ্টা, একটা হচ্ছে আদিষ্ট, এবং আরেকটা হচ্ছে প্রাপক। আরো পক্ষ আছে, কিন্তু মূলত প্রধানত পক্ষ হচ্ছে 3টি। ব্যাংক হচ্ছে আদিষ্ট পক্ষ ও আমানতকারী হচ্ছে আদেষ্টা পক্ষ। যিনি চেক বহন করেন তাকে প্রাপক বলা হয়। 4 নম্বর বৈশিষ্ট্য সুনির্দিষ্ট পরিমাণ অর্থ। চেকে পরিশুদ্ধ টাকার পরিমাণ সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হয়। আমরা জানি চেকের মধ্যে নির্দিষ্ট পরিমাণ একটা জায়গা থাকে টাকার অ্যামাউন্টটা লেখার জন্য। ওই জায়গাতে অবশ্যই কত টাকার উত্তোলন করব এই জিনিসটা লিখতে হবে। এক্ষেত্রে অর্থের পরিমাণ সঠিকভাবে মোট 2 বার কথায়ও লিখতে হবে, অঙ্কেও লিখতে হবে। স্বাক্ষর। চেক অবশ্যই আমানতকারী কর্তৃক স্বাক্ষরিত হতে হয়। আমানতকারী স্বাক্ষর ছাড়া কোনো চেকের অর্থ ব্যাংক পরিশোধ করবে না। কারণ স্বাক্ষর ছাড়া এখানে উপস্থাপনা করা যাবে না, এবং উপস্থাপন করলে এখানে ব্যাংকের টাকাও পরিশোধ করবে না, যেহেতু স্বাক্ষর নাই। এরপরে 6 নম্বর বৈশিষ্ট্যটা আছে আমাদের এখানে
তারিখ, চেকের উপর ডান কোণায় একটি গড় থাকে, যেটা তারিখের গড়। এই নির্দিষ্ট জায়গায় একটি বৈধ তারিখ উল্লেখ করতে হবে। বৈধ তারিখ বলতে আমরা জানি যখন এখানে একটা চেকের মেয়াদ থাকে কিন্তু 6 মাস অথবা 180 দিন। এই 6 মাস অথবা 180 দিন পূর্ণ হলে সেই চেকটি কিন্তু আর ব্যবহার করা যায় না। ওইটা নির্ধারণ করার জন্য আমাদের অবশ্যই একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করতে হবে। মেয়াদ, একটি বৈধ চেকের সর্বোচ্চ মেয়াদ আমি আগেই বলছি 180 দিন। এই সময়ের পর হলে এই চেকটি আমরা জানি এটা একটি বাসি চেক অথবা বাতিল চেক হিসেবে গণ্য হবে, যে চেকের টাকাটা ব্যাংকে পরিশোধ করবে না। 8 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে উপস্থাপন। উপস্থাপন বলতে এখানে চেকটি নিয়ে ব্যাংকে যাওয়া। তো ব্যাংকে আমি কিভাবে কেন যাব? আমি টাকাটা উত্তোলন করতে যাব। তো আমি যদি টাকাটা উত্তোলন করার জন্য আমি যদি চেকটি যদি ব্যাংকে নিয়ে না যাই অথবা উপস্থাপন না করি, তাহলে আমি তো চেকের অর্থটা পাবো না। সেজন্য এখানে অবশ্যই চেকটি ব্যাংকে উপস্থাপন করতে হবে এবং নির্দিষ্ট গড়গুলো পূরণ করে এটা কি করতে হবে? ব্যাংকে উপস্থাপন করে চেকের অর্থ উত্তোলন করতে হবে। 9 নম্বর বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি চাহিদা মাত্র পরিশুদ্ধ। চাহিদা মাত্র, চাহিদা মাত্র শব্দটি আমরা সবাই পরিচিত, টাকার মধ্যেও কিন্তু এটা লেখা থাকে চাহিদা মাত্র, অর্থাৎ চাওয়ার সাথে সাথে কিন্তু পরিশোধ করতে হবে। এটা একটা বৈশিষ্ট্য। ব্যাংকে অবশ্যই চেকের মালিক কর্তৃক চাহিদা মাত্র চেকের অর্থ দিতে হয়, কোনো বিলম্ব করতে পারবে না। কোনো কারণ থাকলে হয়তো অন্য কথা, কিন্তু একদম সবকিছু ঠিক আছে তাইলে চাহিদা মাত্র চেকের অর্থ পরিশোধ করতে হবে। 10 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে দেশীয় মুদ্রায় পরিশোধ। তো দেশীয় মুদ্রা কি? দেশীয় মুদ্রা হচ্ছে যেমন এক এক দেশের মুদ্রার নাম এক এক রকম। আমাদের দেশের টাকা, তারপরে এখানে এই ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি। তো যে এখানে দেশীয় মুদ্রায় চেকের অর্থটা পরিশোধ করতে হবে। কেউ যদি চেকটা উপস্থাপন করে আমাকে ডলারে দেন অথবা আমাকে রুপিতে দেন অথবা ইয়েনে দেন, তখন কিন্তু এটা চেকের অর্থটা কিন্তু দিতে পারবে না, কারণ এখানে দেশীয় মুদ্রায় পরিশোধ করতে হবে, টাকায় টাকায় দিতে হবে। এটা হলো একটা বৈশিষ্ট্য। আমরা এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছি হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য। এখানে লিখিত দলিল হতে হবে, যথাযথ পক্ষ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে, একাধিক পক্ষ থাকবে, শর্তহীন প্রকৃতি থাকতে হবে, হস্তান্তরযোগ্যতা থাকতে হবে, নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকতে হবে, প্রাপকের নাম উল্লেখ থাকতে হবে, বিহিত মুদ্রা। বিহিত মুদ্রা বলতে ওই যে দেশীয় মুদ্রা অর্থাৎ সরকারি মুদ্রায়। এরপরে চাহিদা মাত্র বা নির্দিষ্ট সময় পর দেয়, অর্থাৎ চাহিদার সাথে সাথে যেটা আমরা চাহিদা মাত্র পরিশোধযোগ্য, এটার মাধ্যমে আমাদের কি করতে হবে? চেকের অর্থ উত্তোলন করতে হবে। আমরা এতক্ষণ পর্যন্ত চেকের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা দেখব চেকের প্রকারভেদ সমূহ, অর্থাৎ কত ধরনের চেক থাকতে পারে। তো আমরা ডায়াগ্রামে একটু দেখতে পাচ্ছি চেককে প্রধানত এখানে প্রধানত 3 প্রকার: বাহক চেক, হুকুম চেক, দাগকাটা চেক। তো এখানে বিশেষ চেক নামে একটা ভাগ করা হয়েছে, অর্থাৎ বাহক চেক, হুকুম চেক, দাগকাটা চেক এবং বিশেষ চেক। তো আমরা এখানের মধ্যে বাহক চেকও এক প্রকার, হুকুম চেকও এক প্রকার। আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি দাগকাটা চেককে 2 ভাগে ভাগ করা হয়। আমরা জানি সাধারণভাবে দাগকাটা চেক, বিশেষভাবে দাগকাটা চেক, অর্থাৎ দাগকাটা চেক 2 ধরনের হতে পারে। তো বিশেষ চেক কাকে বলে? বিশেষ চেক হতে কোন একটা উদ্দেশ্যকে অবলম্বন করে, কোন একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে অবলম্বন করে আদেষ্টা কর্তৃক অবলম্বিত হয়ে অথবা কোনো গ্রাহকের নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ করতে গিয়ে যখন কোনো চেক ইস্যু করা হবে তখন এটাকে আমরা বিশেষ চেক বলবো। তো এখানে বিভিন্ন ধরনের চেক দেখতে পাচ্ছি, যেমন এখানে ভ্রমণকারী চেক, উপহার চেক, মার্কেট চেক, অনুমোদন প্রাপ্ত চেক, বাসি চেক, ফাঁকা চেক, হারানো চেক, পূর্ব তারিখের চেক, ভবিষ্যৎ তারিখের চেক। আমি তোমাদের সুবিধার জন্য এই সবগুলো ডিটেলসে আমি দেওয়ার চেষ্টা করছি। তোমরা একটু ব্যাপারগুলো অর্থাৎ চেকের প্রকারভেদগুলো খুব সুন্দরভাবে মনে রাখতে চেষ্টা করবা অথবা খাতায় লিখে রাখার চেষ্টা করবা, কারণ একটা চেক অন্য চেকের সাথে হয়তো
মিশে যেতে পারে, সেজন্য তোমাদের জন্য আমি চেকগুলো ডিটেলস বর্ণনা করতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন প্রকার চেকটা কি হতে পারে এবং কোন চেক কি ধরনের সে সম্পর্কে ডিটেলস আমরা জেনে নিব এই স্লাইড থেকে। তো আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বারটা হচ্ছে বাহক চেক। প্রাপকের নামের শেষে অথবা বাহককে, দেখো তোমাদের জন্য আমি এখানে অথবা বাহককে লাল কালি দিয়ে কিন্তু আমি তোমাদের চিহ্নিত করে দিচ্ছি। এখানে প্রাপকের নামের শেষে অথবা বাহককে শব্দটি উল্লেখ করে যে চেকের মাধ্যমে টাকা পরিশোধের আদেশ দেওয়া হয় তাকে বাহক চেক বলবো। 2 নম্বরটা হচ্ছে হুকুম চেক। যে চেকের মাধ্যমে প্রাপকের নামের শেষে অথবা আদেশ অনুসারে শব্দটি উল্লেখ করে যে চেকের মাধ্যমে টাকা পরিশোধের আদেশ দেওয়া হয় তাকে হুকুম চেক বলে। আমি তোমাদেরকে একটু ব্যাপারটা ক্লিয়ার করতেছি। অর্থাৎ এখানে বাহক চেক এবং হুকুম চেক, দেখো এখানে শুধু এই শব্দগুলো যদি আমরা কম্পেয়ার করে বুঝতে পারি যে কোনটা কি চেক, এখানে যদি অথবা বাহকে লেখা থাকে, উল্লেখ থাকে, তখন এটা আমরা নির্দ্বিধায় বলে নিব বাহক চেক। আর যখন অথবা আদেশ অনুসারে শব্দটি লেখা দেখব তখন এটাকে আমরা হুকুম চেক বলবো। তাহলে ক্লিয়ার হয়ে গেল আমরা হুকুম চেকটা কি, বাহক চেকটা কি। 3 নম্বরে আসা যাক দাগ কাটা চেক। তো দাগ কাটা চেকটা আমরা অবশ্যই এখানে দাগ কাটা হয় বলে ওই চেককে আমরা দাগ কাটা চেক বলবো। তো কিভাবে দাগ কাটা হয় সেটা আমরা একটু দেখে নিই। এখানে বাহক চেকও হতে পারে, হুকুম চেকও হতে পারে। অর্থাৎ এই 2 চেকের উপরে বাম কোণে কিছু লিখে বা না লিখে আর এইভাবে সমান্তরাল 2টি রেখা অঙ্কন করলে তাকে দাগ কাটা চেক বলে। অর্থাৎ বাম কোণায় 2টা লেখা থাকবে, ওই লেখার মাঝখানে কিছু লেখা থাকতেও পারে অথবা নাও লেখা থাকতে পারে, তখন আমরা এই চেককে আমরা দাগ কাটা চেক বলবো। তো আমরা আগেই বলছিলাম দাগ কাটা চেকটা 2 ধরনের হতে পারে, একটা হলো সাধারণভাবে দাগ কাটা চেক, আরেকটা হলো বিশেষভাবে দাগ কাটা চেক। তো সাধারণভাবে দাগ কাটা চেকটা কিরকম, যে দাগ কাটা চেকের 2 দাগের মাঝখানে কিছু লেখা থাকে না বা লেখা থাকলেও ব্যাংক শব্দটি উল্লেখ থাকে না। আমি আবারও বলছি, লাল কালিটা, কিছু লেখা থাকে না অথবা কিছু লেখা থাকে না বা লেখা থাকলেও কিন্তু কোনো ব্যাংকের নাম উল্লেখ থাকবে না, তখন এটাকে আমরা সাধারণভাবে দাগ কাটা চেক বলবো। প্রাপকের যে কোনো হিসাবে জমা দিয়ে এই চেকের টাকাটা সংগ্রহ করা যায়। অর্থাৎ সাধারণভাবে দাগ কাটা চেকের টাকাটা উত্তোলন করতে আমানতকারীকে কোনো ঝামেলায় পড়তে হয় না, তাদের যে কোনো হিসাবে উল্লিখিত চেকের অর্থটা জমা করতে পারে। এবার আসা যাক বিশেষভাবে দাগ কাটা চেক অথবা বিশেষ দাগ কাটা চেকটা কি, যে দাগ কাটা চেকের 2 দাগের মাঝখানে কোনো ব্যাংকের নাম উল্লেখ থাকে। দেখো পার্থক্যটা দেখে নাও, এখানের মধ্যে কোনো ব্যাংকের নাম উল্লেখ থাকবে না, এখানে কিন্তু নির্দিষ্ট কোনো ব্যাংকেরও নাম উল্লেখ থাকবে। এটা ব্যাংক এশিয়া হতে পারে, এটা জনতা ব্যাংক হতে পারে, এটা এবি ব্যাংক হতে পারে, অর্থাৎ যে কোনো একটা ব্যাংকের নাম উল্লেখ থাকবে। এটার অর্থ হলো অর্থাৎ ওই নির্দিষ্ট ব্যাংক থেকেই টাকা উত্তোলন করতে হবে বলেই ওই আর এই 2টা রেখার মাঝখানে ওই ব্যাংকের নামটা উল্লেখ থাকে, তখন আমরা বিশেষভাবে দাগ কাটা চেক বলবো। এই ধরনের চেকের অর্থ কেবল 2 দাগের মাঝখানে উল্লেখিত ব্যাংকে বা ব্যাংকের শাখায় প্রাপকের হিসাবে জমা দিয়ে সংগ্রহ করতে হয়। এটা নরমালি কিন্তু আমি যখন এখানে আছে পাঁচশিগুড়ি ইসলামী ব্যাংক লিমিটেড, আমি যখন এই কোন একটা ব্যাংকের শাখায় এই ব্যাংক ছাড়া অথবা অন্য ব্যাংকে আমি উপস্থাপন করব, তখন কিন্তু এই টাকার চেকটা আমাকে প্রদান করবে না। অর্থাৎ নির্দিষ্ট ব্যাংকের নাম উল্লেখ থাকায় ওই ব্যাংক থেকে আমাদের কি করতে হবে, টাকাটা উত্তোলন করতে হবে। এবার আসি আমরা বিশেষ চেক, অর্থাৎ আমি বলছিলাম বিশেষ চেকগুলো কিরকম। বিশেষ চেক হলো গ্রাহকের নির্দিষ্ট ডিমান্ড, নির্দিষ্ট চাহিদা, নির্দিষ্ট চাওয়া পূরণ করার জন্য, যখন উদ্দেশ্যটা পূরণ করার জন্য কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে চেকটা ইস্যু করা হয়, তখন আমরা এটাকে বিশেষ চেক বলবো। এখানের মধ্যে বিভিন্ন ধরনের চেক আছে। প্রথমে হচ্ছে ভ্রমণকারীর চেক। ভ্রমণকারীর সুবিধার্থে সহজে টাকা পাঠানোর জন্য
ব্যাংক এই ধরনের চেক দিয়ে থাকে। নগদ টাকা ব্যাংকে জমা দিয়ে ভ্রমণকারী এই চেকের টাকা সংগ্রহ করতে পারে। আমরা জানি যখন এক দেশ থেকে অন্য দেশে কোনো ভ্রমণকারী ভ্রমণ করে তখন কিন্তু ওই দেশের মুদ্রায় আমাদের দেশের টাকাটা ওই দেশের মুদ্রায় কনভার্ট করতে হয়। তখন আমাদের দেশের টাকাটা ব্যাংকে জমা দিয়ে ওই দেশের চেকে অথবা ওই দেশের টাকায় কনভার্ট করে চেকটা ইস্যু করা হয়। ২ নম্বরটা হচ্ছে উপহার চেক। এই ধরনের চেক অনেকটা প্রাইজ বন্ডের অনুরূপ, প্রাইজ বন্ডের মতো। আপনজনকে উপহার দেওয়ার ক্ষেত্রে এই চেক জনপ্রিয় বলে একে উপহার চেক বলা হয়। তোমরা দেখবে অনেক সময় আমরা কোনো অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন ধরনের গিফট প্রদান করি, উপহার প্রদান করি। তো এমনও রেওয়াজ আছে, আমি কোনো কিছু দিলাম না অথবা কোনো একটা প্রাইজও দিলাম না, আমি একটা এখানে ১ লাখ টাকার একটা চেক লিখে আমি চেকটা উপহার দিলাম। এই ধরনের চেকটা আমরা কি বলবো? উপহার চেক বলবো। মার্কেট চেক অথবা এটাকে চেক কার্ডও বলা হয়। একদম সহজ, এটা হচ্ছে মার্কেট চেকটা হচ্ছে আধুনিক ব্যাংকিং জগতে বহুল ব্যবহৃত ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড। আমরা নেক্সট অধ্যায়ে আমরা এগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানবো। ডেবিট কার্ড সম্পর্কে আমি একটু বলে নিচ্ছি। ডেবিট কার্ড হচ্ছে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা থাকবে এবং ওই টাকা জমা থাকবে, এখান থেকে তিনি খরচ করতে পারবেন এবং কার্ড ইউজ করে টাকা উত্তোলন করতে পারবেন। আর ক্রেডিট কার্ডটা হচ্ছে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা থাকবে না, তিনি জমা অতিরিক্ত উত্তোলনের মতো কার্ডটা ইউজ করে, অর্থাৎ লোনের মতো, ঋণের মতো তিনি কার্ডটা ইউজ করে কি করতে পারেন? লেনদেন করতে পারবেন। তো এই মার্কেট চেক বলতে এইগুলো চেককে বলা হয় ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডকেও বোঝানো হয়। এটি সাধারণত কাগজি মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। কাগজি মুদ্রা বলতে এখানে টাকাটা, আমি যদি ১ লাখ টাকা যদি আমি মার্কেটে যাই ১ লাখ টাকা নিয়ে, তাহলে আমার বহন করতে অসুবিধা হয়। তো এই বহনটা অসুবিধা দূর করার জন্য আমি যদি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ইউজ করি, তাহলে আমার আর ঝামেলা হলো না, যেটাকে মার্কেট চেক বলা হয়। ৪ নাম্বারটা হচ্ছে অনুমোদন প্রাপ্ত চেক। দেখো এখানে বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে টাকা পাওয়ার নিশ্চয়তার জন্য চেক লেখার আগে ব্যাংকের ব্যবস্থাপক বা ভারপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নেওয়া হয়, তাকে অনুমোদন প্রাপ্ত চেক বলে। অনুমোদন প্রাপ্ত অর্থাৎ টাকা উত্তোলন করার আগে অনুমতি নেওয়া হয়। আমি বোঝাই বলতেছি তোমাদেরকে, যেমন এখানে আমি যদি কোনো একটা ব্যাংকে, যে মনে করো জনতা ব্যাংকে আমি একটা চেক লিখলাম, ৫ লাখ টাকার একটা চেক লিখলাম, তো এটা কিন্তু নর্মালি কিন্তু একটা বড় অঙ্ক, টাকার অঙ্ক। এবং তিনি এখানে তারল্যের কারণে হয়তো এই মুহূর্তে ওই শাখায় ৫ লাখ টাকা, আমি একাই গ্রাহক নয়, অনেক গ্রাহক আছে, সবাইকে ফুলফিল করতে হবে ডিমান্ডটা। সেজন্য দেখা যাচ্ছে আগে আমি যদি ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে নিই, স্যার আমাকে আজকে ৫ লাখ টাকা উত্তোলন করতে হবে এবং আমি অনুমতি দিলে আমি চেকটা লিখব। তখন এটা যদি অনুমতি প্রদান করে, তখন আমি চেকটা লিখলাম। ওই চেককে, ওই ধরনের চেককে আমরা কি বলবো? অনুমোদন প্রাপ্ত চেক। অর্থাৎ আগে অনুমতি নেওয়া হবে, পরে চেক লেখা হবে, ওটাকে অনুমোদন প্রাপ্ত চেক বলা হয়। বাসি চেক। বাসি চেক আমরা জানি, বাসি চেক কোনো কিছু যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন এটাকে আমরা বাসি চেক বলবো। যেমন এখানে চেক প্রস্তুতের পর থেকে আইনানুগ নির্দিষ্ট সময়ের মধ্যে চেকের টাকা তোলা না হলে, উত্তোলন করা না হলে তাকে বাসি চেক বলবো অথবা বাতি চেক বলবো। সাধারণত যেকোনো চেকের বৈধ মেয়াদকাল হলো ৬ মাস বা ১৮০ দিন। এই ৬ মাস বা ১৮০ দিনের অতিরিক্ত হয়ে গেলে, মেয়াদটা ছাড়িয়ে গেলে কিন্তু ওই চেকের অর্থটা আর উত্তোলন করা যাবে না, ওটা বাসি চেক হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখে নিব এখন ফাঁকা চেকটা কি। যে চেকে আদেশটার টাকার অঙ্ক উল্লেখ না করে স্বাক্ষর করে দেন তাকে ফাঁকা চেক বলে, যেটাকে আমরা ব্ল্যাঙ্ক চেক বলি। এই ধরনের চেকে প্রাপক তার প্রয়োজনীয় টাকার অঙ্ক বসিয়ে নেন এবং উত্তোলন করতে পারেন। তো যে কাউকে দেওয়া হয় না, সাধারণত এখানে বিশ্বস্ত ও আপনজনদের এই ধরনের চেকটা হস্তান্তর করা হয়। ৭ নাম্বারটা হচ্ছে হারানো চেক। চেক প্রস্তুতের পর প্রস্তুতকারী বা প্রাপকের কাছ থেকে চেক হারিয়ে বা চুরি হয়ে গেলে তখন তাকে আমরা হারানো চেক বলবো। কোনো চেক হারিয়ে গেলে প্রস্তুতকারক বা প্রাপককে সঙ্গে সঙ্গে ব্যাংকে জানাতে হবে। তো ব্যাংকে জানালে এটার জন্য যে স্টেপ নিতে হবে ব্যাংক নিতে পারবেন। ৮ নাম্বারটা হচ্ছে পূর্ব তারিখের চেক। যে তারিখে চেক ইস্যু করা হয়েছে ওই তারিখের বদলে পূর্ববর্তী কোনো তারিখ উল্লেখ করা হলে
তাকে পূর্ব তারিখের চেক বলে। তো পূর্ব তারিখের চেক কেন দেওয়া হয়? এরূপ তারিখ দেওয়ার কারণে চেকটি বাসি হিসেবে গণ্য হয় না। যেমন একটা এক্সাম্পল, আজকের তারিখ 13/5/2020, এই তারিখে চেক ইস্যু হলেও চেকে যদি 1 মাস কমিয়ে 13/4/2020 তারিখ দেওয়া হয়, তখন তাকে আমরা পূর্ব তারিখের চেক বলবো। এবার আসা যাক পরবর্তী তারিখের চেক। যে তারিখে চেক প্রস্তুত করা হয়েছে সেই তারিখের পরিবর্তে চেকে ভবিষ্যতের কোনো তারিখ উল্লেখ করা হলে তখন তাকে আমরা পরবর্তী তারিখের চেক বা অগ্রিম তারিখের চেক বলা হয়। যেমন 1 নভেম্বর 2019 তারিখে প্রস্তুতকৃত চেকে 1 ডিসেম্বর 2019 তারিখ উল্লেখ করা হয়েছে। তাহলে দেখো, এটা নভেম্বরের 1 তারিখ 2019 তারিখের, কিন্তু এখানে তারিখ দেওয়া হয়েছে ডিসেম্বরের। তাহলে দেখো 1 মাস বেশি, 1 মাস বাড়িয়ে এখানে কিন্তু তারিখটা উল্লেখ করা হয়েছে। যখন এই ধরনের তারিখ উল্লেখ করা হবে তখন এখানে এই পরবর্তী তারিখের চেক বলা হয়। তো এটা কেন দেওয়া হয়? ওই নির্দিষ্ট তারিখের আগে চেকের অর্থটা উত্তোলন করতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখে নিব চেকের বিভিন্ন পক্ষসমূহ। আমরা জানি একটা চেক যখন ইস্যু করা হয় এটা বিভিন্ন পক্ষে হস্তান্তরিত হয়ে অথবা হস্তান্তরিত না হয়েও ব্যাংকের মধ্যে উপস্থাপন করে টাকা উত্তোলন করা যায়। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমি একটা চেক ইস্যু করলাম, এই চেকটা ইস্যু করার সাথে সাথে আমি কিন্তু প্রয়োজনে অন্য কাউকে দিতে পারি অথবা বাহককে দিতে পারি। বাহক কি করলো, এটা অন্য কাউকে দিতে পারে, এভাবে কিন্তু হাত বদল হয়। তো ওখান থেকেই বিভিন্ন পক্ষ এখানে আসতে পারে। তো পক্ষগুলো কি, আমরা এখানে পক্ষগুলো একটু দেখে নিব। পক্ষগুলো হলো এখানে 1 নম্বর পক্ষ হলো আদেষ্টা। আমি বলে নিচ্ছি আদেষ্টাটা কি। আদেষ্টা হলো ব্যাংকের আমানতকারী অথবা গ্রাহক, যিনি চেক প্রস্তুত করে ব্যাংকের উপর অর্থ পরিশোধের শর্তহীন আদেশ দেয়। আমানতকারী নিজে বা তার অনুমোদিত কোনো প্রতিনিধি চেকে আদেষ্টা হতে পারেন। আদেষ্টা হচ্ছে চেকের প্রথম পক্ষ। আমি আবারও বোঝাই বলতেছি, আদেষ্টা হলো যিনি চেকের মালিক। ধরো আমি কোনো ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা আছে। এখন আমি ওই 10 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা উত্তোলন করার জন্য আমি একটা চেক ইস্যু করব। তাহলে আমি যদি চেক ইস্যু করি, তাহলে আমি নিজেই ইস্যু করতেছি, তাহলে আমাকে বলা হবে আদেষ্টা। নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে দ্বিতীয় পক্ষ হলো আদিষ্ট। আদিষ্টটা কি? আমানতকারী বা আদেষ্টা যার উপর চেকের মাধ্যমে অর্থ পরিশোধের শর্তহীন নির্দেশ জারি করে তাকে আদিষ্ট বলা হয়। আদিষ্ট হচ্ছে ব্যাংক, অর্থাৎ এটা হলো চেকের দ্বিতীয় পক্ষ। আমি আগে বলছি আদেশটা হলো যিনি ইস্যু করবেন। তো আমি ইস্যু করে কোথায় নিব? আমি কি বাড়িতে বসে রাখবো? না, আমি কোথায় উত্তোলনের জন্য আমি কোথায় উপস্থাপন করব? আমি কিন্তু ব্যাংকে উপস্থাপন করব। তো আমি যদি ইস্যু করি ব্যাংকে উপস্থাপন করব, টাকা দিবে কে? ব্যাংকে দিবে। তাহলে ব্যাংকে দিলে ওই ব্যাংকে বলা হচ্ছে আদিষ্ট, অর্থাৎ যিনি অর্থটা প্রদান করবেন অথবা যিনি অর্থ উত্তোলনের সুযোগ করে দিবেন তাকে আমরা আদিষ্ট বলবো। এবার আসা যাক প্রাপক। আমানতকারী চেকের অর্থ যাকে দেওয়ার জন্য ব্যাংকে নির্দেশ দেয় তিনি হচ্ছে প্রাপক। আমি ব্যাপারটা বুঝে বলতেছি। আমি আদেষ্টা, আমি চেক ইস্যু করলাম, কিন্তু আমি উত্তোলন করব না। আমি তৃতীয় পক্ষের একটা নাম লিখে উনি যেন উত্তোলন করতে পারে ওই ধরনের একটা নাম লিখে তাকে আমি হস্তান্তর করলাম। তাহলে এটা হলো তৃতীয় পক্ষ হলো। তাহলে হস্তান্তর করলে উনি ব্যাংকে উপস্থাপন করে টাকাটা উত্তোলন করতে পারবেন। তাহলে ওই পক্ষকে আমরা প্রাপক বলবো। আদেষ্টা নিজে যদি অর্থ সংগ্রহ করে তাহলে তিনিই প্রাপক হবেন। এই অবস্থায় চেকের দুটি পক্ষ হয়, কারণ আদেষ্টাও হতে পারে অথবা প্রাপকও হতে পারে। এই তিনটা ছাড়া কিন্তু আমাদের আরো 3-4টা পক্ষ আছে, যেমন এখানে অন্যান্য পক্ষ, যেমন এখানে অনুমোদনকারী, অনুমোদন বলে প্রাপক, তারপর আছে ধারক, তারপর আছে প্রকৃত ধারক।
আমি তোমাদেরকে নেক্সট স্লাইডে এই সবগুলো কিন্তু উদাহরণ সহকারে আমি একটু তোমাদের ব্যাখ্যাটা দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছিলাম সেকের বিভিন্ন পক্ষ থাকে। তো আমি চেষ্টা করছি এই স্লাইডের মধ্যে একটা সেকের মাধ্যমে উদাহরণ দিয়ে আমরা পক্ষগুলো বের করে নিয়ে আসতে। তো আমরা একটু দেখে নিই। একটি নমুনা সেকের প্রধান পক্ষগুলো দেখানো হলো। আমি একটা সেক অঙ্কন করছি, এখানে দেখতে পাচ্ছ। এখানে এটা হলো একটা ইসলামী ব্যাংকের সেক, ইসলামী ব্যাংক এবং মতিঝিল শাখা ৭৫, হিসাব নম্বর আছে ৭০৩১ এবং আজকের ডেটে আছে ১৩/৫/২০২০ এবং এখানে লেখা আছে প্রদান করুন। নর্মালি সেকের মধ্যে এইভাবেই লেখা থাকে এবং এখানে করিম একটা নাম দেখতে পাচ্ছি, কে বা বাহককে, এবং টাকা ৫০,০০০ টাকা মাত্র। এখানে আছে টাকার মধ্যে, অঙ্কের মধ্যে ৫০,০০০ টাকা, এখানে কথার মধ্যে ৫০,০০০ টাকা। আমরা নিচে গিয়ে আরো একটা দেখতে পাচ্ছি ওয়াহিদ এবং স্বাক্ষর। তো আমি তোমাদেরকে একটু বলে নিচ্ছি, যখন আমরা যিনি চেকটা প্রস্তুত করবেন, যিনি আমানতকারী, যিনি চেকের মালিক, যিনি টাকার মালিক, ওনার স্বাক্ষর ছাড়াই কিন্তু চেক থেকে চেক দিয়ে উত্তোলন করতে পারবে না। তো এখানে ওয়াহিদ একটা নাম আছে, ওয়াহিদটা এখানে আদেশটা। তো দেখো এখানে উপরে প্রদর্শিত চেকের মধ্যে আদেশটা হলো কে? ওয়াহিদ, কারণ ওয়াহিদের নামেই চেকটি, ওয়াহিদের অ্যাকাউন্টের চেক, সেজন্য ওয়াহিদকে বলবো আমরা আদেশটা, কারণ ওনার স্বাক্ষর থাকবে এখানে, ওনার স্বাক্ষর ছাড়া চেকটা উপস্থাপন করা যাবে না। তো আদিষ্ট কি? আদিষ্ট হচ্ছে ইসলামী ব্যাংক লিমিটেড, কারণ ওয়াহিদের অ্যাকাউন্ট কোথায় আছে? ওয়াহিদের অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকে। তো ওয়াহিদ যখন চেক ইস্যু করবে, তিনি উপস্থাপন করবেন ইসলামী ব্যাংকের মধ্যে। তো তিনি উপস্থাপন করলে ইসলামী ব্যাংক টাকা প্রদান করবেন, অর্থাৎ ইসলামী ব্যাংক হলো চেকের দ্বিতীয় পক্ষ আর ওয়াহিদ হলো চেকের প্রথম পক্ষ, সেজন্য ইসলামী ব্যাংক আমরা আদিষ্ট বলবো। এরপর আছে প্রাপক। তো প্রাপকটা কি? প্রাপকটা হচ্ছে যখন আদেশটা স্বাক্ষর করে তৃতীয় একজন ব্যক্তিকে প্রদান করে, তখন আমরা এটাকে প্রাপক বলবো। আমরা দেখতে পাচ্ছি এখানে ইনি প্রথম পক্ষ, ইসলামী ব্যাংক দ্বিতীয় পক্ষ, ওয়াহিদ কিন্তু করিমের নামটা লিখে ইস্যু করছে, সেজন্য এখানে করিমটা হলো প্রাপক। এরপর আছে এখানে অনুমোদনকারী। অনুমোদনকারী কি? করিম যদি স্বাক্ষর করে, বর্তমানে করিম কিন্তু প্রাপক, তো করিম যদি স্বাক্ষর করে অন্য আরেকটি পক্ষ মিস্টার রহিমকে চেকটি হস্তান্তর করে, তখন তাকে আমরা করিমকে বলবো অনুমোদনকারী। কারণ চেকটা কিন্তু পাইছে করিম, করিম কিন্তু নিজে উত্তোলন না করে আরেকজনকে দিয়ে দিচ্ছে, মিস্টার রহিমকে দিয়ে দিচ্ছে, সেজন্য অনুমোদন করছে করিম। তাহলে এখানে অনুমোদনকারী হচ্ছে করিম। অনুমোদন বলে প্রাপক কাকে বলে? মিস্টার রহিম যেহেতু করিমকে, মিস্টার রহিম যখন করিম থেকে চেকটি গ্রহণ করেছেন, তাহলে মিস্টার রহিম হবে অনুমোদন বলে প্রাপক। আমি আবারও বলতেছি, চেকটির প্রাপক হচ্ছে করিম, তো অনুমোদনকারীকে করিম। করিম এখন কাকে দিচ্ছে? রহিমকে দিচ্ছে, তাহলে রহিম হচ্ছে অনুমোদন বলে প্রাপক। এরপরে ধারক। চেকটি ব্যাংকে উপস্থাপনার পূর্ব পর্যন্ত যার নিকট থেকে যায়, তখন তাকে আমরা ধারক বলবো, অর্থাৎ যার নিকট শেষ পর্যন্ত চেকটি থেকে যাবে, তখন আমরা এটাকে ধারক বলবো। এখানে করিমও হতে পারে, রহিমও হতে পারে। প্রকৃত ধারক কারা? চূড়ান্ত পর্যায়ে বিভিন্ন পক্ষের হাত বদলের পর যিনি চেকটি ব্যাংকে উপস্থাপনার মাধ্যমে টাকা উত্তোলন করবেন, তিনি হচ্ছে প্রকৃত ধারক। ফাইনাল ডেস্টিনেশন এটা, অর্থাৎ বিভিন্ন পক্ষ হাত বদলের পর রদ বদলের পর এখানে এই সর্বশেষ গিয়ে যিনি ব্যাংকে উপস্থাপন করে টাকাটা উত্তোলন করবেন, তিনি হচ্ছে প্রকৃত ধারক। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। যদি কোনো কিছু বুঝে না থাকো, তোমরা কমেন্ট বক্সে উল্লেখ করে বিষয়টা ক্লিয়ার করবা। এবার আমরা একটু দেখি চেক সম্পর্কিত প্রতারণা ও জালিয়াতির বিপক্ষে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা। আমরা অনেক সময়
চেক নিরাপত্তার মাধ্যমে, যেমন অনেক সময় কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয় জালিয়াতির মাধ্যমে। তো আমরা কিভাবে ব্যাংকের বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে, এই ব্যবস্থাগুলো একটু দেখে নিই। প্রথমে আছে আদেষ্টা স্বাক্ষর। চেকে প্রাপকের স্বাক্ষর আছে কিনা প্রথমে তা যাচাই করতে হবে। স্বাক্ষর না থাকলে সাথে সাথে ব্যাংক চেকটি গ্রাহককে ফেরত দিতে হবে। স্বাক্ষরটা যাচাই করতে হবে। ২ নম্বরটা হচ্ছে স্বাক্ষর যাচাই। চেকে আদেষ্টার প্রদত্ত স্বাক্ষর ও ব্যাংকে রক্ষিত নমুনা স্বাক্ষর মিল আছে কিনা ব্যাংক তা যাচাই করে। স্বাক্ষরের গরমিলযুক্ত চেক ব্যাংকে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আমরা জানি যখন এখানে অ্যাকাউন্ট খোলা হয় তখন এখানে আদেষ্টার অর্থাৎ আমানতকারীর একটা স্বাক্ষর নেওয়া হয়। ওই স্বাক্ষরটা অনলাইনের মধ্যে স্ক্যান করা হয়। তো যখন ব্যাংকে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করতে যাবে, তাহলে ওই স্বাক্ষরের সাথে ওই হিসাব খোলার সময় যেটা স্বাক্ষর দিয়েছিলেন ওই স্বাক্ষরের সাথে মিল আছে কিনা সেটা যাচাই করতে হবে। হিসাব নম্বর। চেকে গ্রাহকের ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে আছে কিনা তা যাচাই করতে হবে। এলোমেলো হিসাব নম্বর অথবা ভুল হিসাব নম্বর অথবা এখানে যখন কোনো এই নিরাপত্তাহীনতার জন্য যখন কোনো হিসাব নম্বর ভুল দেওয়া হয় তখন কিন্তু এই চেকটি গ্রহণযোগ্য হয় না। তারিখ। চেকে তারিখ আছে কিনা ও তারিখটি সঠিক কিনা তা ব্যাংক যাচাই করতে হবে। চেকটি ভবিষ্যতের জন্য প্রদেয় কিনা অথবা মেয়াদ উত্তীর্ণ কিনা তা দেখা কর্মকর্তা অথবা ব্যাংকের যারা কর্মকর্তা আছে তাদের কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা কাজ। কারণ আমরা জানি একটা চেকের মেয়াদ থাকে কিন্তু ৬ মাস অথবা ১৮০ দিন। তো এটা যদি বাসি চেক হয় তাহলে ওই চেকের অর্থটা উত্তোলন করা যাবে না। টাকার পরিমাণ। অঙ্কে ও কথায় টাকার পরিমাণ ঠিকভাবে লেখা আছে কিনা সেটাও কিন্তু ব্যাংকে যাচাই করতে হবে। কারণ এখানে এখানে কথায় লিখছে মনে করো ৫০,০০০ টাকা, অঙ্কে লিখছে ৬০,০০০ টাকা, তাহলে কোনটা ধরবে? সেজন্য এখানে কিন্তু টাকার পরিমাণটা ঠিক আছে কিনা কথায় এবং অঙ্কে সেটাও কিন্তু এখানে দেখতে হবে। স্বাক্ষর পরিবর্তন। স্বাক্ষর পরিবর্তনটা কি? চেকের উল্লেখিত টাকা, তারিখ বা প্রাপকের নাম ইত্যাদি কোনো কিছু পরিবর্তন হলে তা অবশ্যই আদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত হবে। অর্থাৎ আমি সিগনেচার দেওয়া, আমি যদি আদেষ্টা হই, আমি যদি আমানতকারী হই, তাহলে আমি স্বাক্ষরটা দেওয়ার সময় ভুল হতে পারে। তাহলে এখানে কিন্তু স্বাক্ষরটা ভুল হলে কিন্তু আমার ইনিশিয়াল দিতে হবে। সেজন্য এখানে স্বাক্ষরটা পরিবর্তন করলে এটা কিন্তু আদেষ্টা কর্তৃক অবশ্যই কি করতে হবে? যাচাই করতে হবে। লেখার পরিবর্তন। চেক লেখার ক্ষেত্রে কোনো কাটাকাটি বা পরিবর্তন হয়েছে কিনা তা ব্যাংক যাচাই করে দেখে। কাটাকাটি বা পরিবর্তন হলে আদেষ্টার স্বাক্ষর অবশ্যই থাকা উচিত। এখানে ৫০,০০০ টাকা লেখার সময় দেখা যাচ্ছে একটা শূন্য বেশি দিয়েছি। আবার এটা যদি কেটে দিই তাইলে কাটা যেখানে কাটছি সেখানে কিন্তু আদেষ্টা বা আমানতকারীর অবশ্যই ইনিশিয়াল স্বাক্ষর থাকতে হবে। প্রাপকের সঠিকতা। ব্যাংকে দেখতে হয় যে যাকে চেকের টাকা পরিশোধ করা হচ্ছে সেই ব্যক্তি চেকের প্রকৃত প্রাপক কিনা। এতে কোনো সন্দেহ লক্ষ্য করা গেলে ব্যাংক চেকের অর্থ পরিশোধ করে না। অর্থাৎ এখানে যদি যিনি প্রাপক তার যদি কোনো সন্দেহ হয় ব্যাংকের, তাহলে ওই প্রাপককে টাকা পরিশোধ করবে না। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা সেরা চেক। সেরা চেকের টাকা ব্যাংকের পরিশোধ করা উচিত নয়। ব্যাংকের কাউন্টারে উপস্থাপিত চেক সেরা হলে তা ব্যাংক ফেরত দেয়। এটা বাতিল বলে গণ্য হবে। অনুমোদন। অনুমোদিত চেকের ক্ষেত্রে ব্যাংকের দেখা উচিত অনুমোদন আইনসঙ্গত হয় কিনা। হুকুম চেক স্থানান্তরিত হলে তার পৃষ্ঠদেশে প্রাপকের স্বাক্ষর আছে কিনা তা দেখতে হয়। কারণ এখানে অনুমোদন যদি দিতে হয় তাহলে এখানে চেকের অপর পৃষ্ঠায় কিন্তু এখানে পৃষ্ঠা অঙ্কন করতে হয় অথবা স্বাক্ষর দিতে হয়। সেটাও কিন্তু ব্যাংকে যাচাই করতে হবে। হুকুম বা আদেশ চেকের ক্ষেত্রে যে বিষয়টি আমাদের খেয়াল করতে হবে অথবা ব্যাংক কর্মকর্তাদের খেয়াল করতে হবে। আদেশ চেকের ক্ষেত্রে ব্যাংকের উচিত যে চেকে প্রাপকের নাম বা তার আদেশ অনুসারে অন্য কারো নাম আছে কিনা, আবার চেকটি অনুমোদিত হয়েছে কিনা তাও কিন্তু যাচাই করা দরকার। আদালতের নির্দেশ। চেকের অর্থ পরিশোধ না করার জন্য আদালতের কোনো ধরনের নির্দেশ আছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে আদালত ক্রুক করে অথবা এখানে এই এখানে দেখতে পাবো।
এখানে আসলে হয়তো মধ্যে এই কাজ করলে অথবা মস্তিষ্ক ভিতরে বেড়ে গেছে অথবা এই হয়েছে এই ধরনের সুবিধা হয়েছে কিনা এটা কিন্তু দেখতে হবে। এর জন্য যদি আমরা বারবার করতে তাহলে ওই হিসাবে টাকা অথবা একটা থাকবে টাকা থেকে ব্যাংক অ্যাকাউন্ট সেটা কি আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা কোনো ব্যাংক মাধ্যমে পরিশোধের জন্য উপস্থাপিত হয়েছে কিনা এই ব্যাংকে অবশ্যই দেখতে হবে। শিক্ষার্থীরা ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ফিন্যান্স দ্বিতীয় পর্যায়ে পরবর্তী দেখার জন্য ইনশাআল্লাহ আগামী লেকচারটি আগামী নম্বর পড়বি এই ধরনের আরো বিভিন্ন ধরনের ডিটেইলস টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তো পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সরকারি আদেশ মেনে চলো, বাইরে থাকো, সবার সুস্থ কামনায় ধন্যবাদ সবাইকে।